অনেকটা ওই ধরনের, লাইক ম্যাচ বাক্সের মতোই সাইজটা হবে। এরকম একটা আলো আমার ঘরের বাম পাশ থেকে ডান দিকে চলে যায়, এবং ডান দিকে হচ্ছে তখন ডান দিকে আমার দরজা এবং বারান্দা, সেখানে চলে যায়। আমি পুরোপুরি ভাবলাম যে আচ্ছা এরকম কিছু একটা হতে পারে, লাইক যে ঘরের মধ্যে আমি আছি, হয়তো মুভির কোনো একটা সিন আমি দেখেছি এবং সেই সিনটা হয়তো আমাকে ডিস্টার্ব করছে। আমি তাড়াতাড়ি রিমাইন্ড করলাম। রিমাইন্ড করার পরে দেখলাম খুব মনোযোগ দিয়ে যে ঘরের মধ্যে আবার সেই ঘটনাটা ঘটে কিনা। খুবই আশ্চর্যের ব্যাপার, ঘটেনি। সেকেন্ড টাইমে মনে করলাম যে আমার তাহলে একদম ভুল দেখেছি, হয়তো এরকম কি বলবো, আমার টায়ার্ড ব্রেইন কোনো ভুল সাজেশন দিয়েছে, এটা তো হতেই পারে না। দ্বিতীয়বার আবারও হলো, এবং ঠিক আমার হাতের কাছে যখন মোবাইল ফোনটা ছিল, এবং মোবাইল ফোনটার উপর থেকে আলোটা সরে গেল আবারও ডান দিকে। আমি ততক্ষণে মোটামুটি ভয় পেয়ে গেছি। থার্ড টাইমে মনে করলাম যে এবার আমি দেখবো যে কি হয়, এবং সেই সময় যে ঘটনাটা ঘটলো, আমি একদম স্পষ্ট দেখলাম আমার টিভির পেছন থেকে আলোটা বাম দিক থেকে ডান দিকে চলে গেল। আমি খুবই অবাক হয়ে আমি দ্রুত সেই সময় ঘর থেকে বারান্দায় বেরিয়ে গেলাম। এবং বারান্দায় বেরিয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আমার একবার মনে হলো, আচ্ছা আমি যে সমস্ত বিভিন্ন ভূতের মুভিটা দেখি, ভূতের মুভি দেখার সময় আমি সবসময় ভাবি আচ্ছা এরকম ঘটনা ঘটলে কেন ওরা বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরোয় বলেই তো ঘটনাটা ঘটে এবং ভয়ঙ্কর সিচুয়েশনটা ঘটে। কিন্তু ওই সময় না আসলে কন্ট্রোল থাকে না, কোনো নিজের প্রতি কোনো ধরনের কোনো কন্ট্রোল থাকে না। আমি কেমন কি বলবো যে একদম পুরোপুরি একটা ঘোরের মধ্যে ঘর থেকে বেরিয়ে বারান্দায় বাইরে গেলাম, নিচে তাকালাম, তাকিয়ে দেখলাম যে কোনো বাসায়, আমার চারপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে, কোনো বাসায় কোনো ধরনের কোনো আলো জ্বলছে না, কোথাও কোনো আলো নেই। বৃষ্টি হচ্ছে, আমার ঘরটা হিউমিডিটি বেশি ছিল, বৃষ্টি থামার সময় অনেক গরম ছিল, কিন্তু সেই মুহূর্তে ভয়ঙ্কর রকমের ঠান্ডা। এবং ভালো করে চেক করে দেখেছি না, ফ্যান চলছে না, কোনো কিছু না। আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগছিল। এবং বাইরে যখন দেখলাম যে সবকিছু অন্ধকার, তখন আমার কাছে সন্দেহ হলো। আমি আবার ঘরের ভেতরে দ্রুত চলে আসলাম, এবং ঘরের ভেতরে আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা কিরকম টাইপের, অনেকটা যে উলফরা ডাকলে যেরকম হয়, ভুল হতে পারে, বা একটা মহিলার কান্নার মতো এরকম একটা ঘটনা, একটা আওয়াজ আমি শুনতে পেলাম। এবং আমার কাছে ভালো করে যখন শুনতে চেষ্টা করলাম, তখন মনে হল না এটা কুকুরের ডাক। একটু করে দেখলাম যে সাউন্ডটা ধীরে ধীরে কর্কশ হচ্ছে। আমি আর কিছু ভাবতে পারিনি, আমি কতক্ষণ ভেবে বসেছিলাম জানি না। আমার যখন কি বলবো যে তারপরে একটু করে দেখলাম যে সবকিছু ঠান্ডা, সবকিছু অন্যরকম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পানি খেলাম, সবগুলো বাতি জ্বালিয়ে দিলাম বাসার, এবং ঘুমাতে চেষ্টা করলাম। এভাবেই কিভাবে সকাল হয়েছে আমি জানি না। পরের দিন সকালবেলায় আমি আমার বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম সময় গতকালকে কি কারেন্ট গিয়েছিল এই আশেপাশে? আমার ঘরে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু ওই সময় টিভি চলছে, ডিভিডি প্লেয়ারে মুভি চলছে। আমি দেখছি চারিদিকে অন্ধকার। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি কালকে রাত্রে, কি এই সময় কারেন্ট ছিল না বা এরকম কিছু? সে বলে যে না, কারেন্ট ছিল তো সব জায়গায়। তাহলে আমি যেটা দেখলাম বাইরে, সেই ঘটনাটার অর্থ কি? আর ঘরের ভেতরে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনাটির অর্থ কি? অর্থাৎ আমরা সত্যিই কি জানি ঠিক কোন সিচুয়েশনে আমরা আছি, বা আমাদের চারপাশে কোন ঘটনাগুলো ঘটছে? আমরা সত্যিই কি জানি? এইরকম একটা প্রশ্ন রেখে আজকে শুরু করছে আমাদের ভূত এফএম। আমাদের প্রতি সপ্তাহে অসংখ্য ইমেল পাই আমরা আপনাদের কাছ থেকে, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারটা। কারণ আপনারা ইমেল পাঠান বলেই আমাদের এখানে আমরা নতুন নতুন গেস্ট পাই, আমরা নতুন নতুন ঘটনা পাই, এবং সেই ঘটনাগুলো আপনাদের উপহার দিতে পারি। তো আজকেও আমরা শুরু করব আপনাদের পাঠানো মেল দিয়ে। আমি জানি যে আপনাদের মধ্যে বেশিরভাগ যারা ইমেল করে থাকেন তারা সবাই চান যে স্টুডিওতে এসে উপস্থিত থেকে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। তারপরেও নানা ব্যস্ততার কারণে, ঢাকার বাইরে হবার কারণে এবং বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে স্টুডিওতে এসে সেই ঘটনাগুলো শেয়ার করার মতো অপশন থাকে না। আমাকে একজন ঘটনাটা পাঠিয়েছেন, তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ, এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি, তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল, তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাস স্ট্যান্ডের কাছে এখনো আছে।
নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো শত বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটতো। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনে ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করে। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তার সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে। সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে। সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা। সাদা চাদর বিছানো সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দিই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের 2 ভাইয়ের জন্য 2টো তাবিজ জানিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরে। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া, বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত।
আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে দুইটা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল, আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল, আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে ভাগ্য ভালো বলতে হবে। ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি, কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাপন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল, কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান সিলেট থেকে। পড়বো সেই ঘটনাটা আমাকে সিলেট থেকে পাঠিয়েছেন রিয়াজ, এবং তিনি লিখেছেন যে, হ্যালো রাসেল ভাই, আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। এবং ইট ওয়াজ 2006। আমি আমার ফ্যামিলির সাথে লন্ডনে স্টে করতাম। একবার আমি একা দেশে বেড়াতে আসলাম। আমার দেশের বাড়ি সিলেট। আমার বাসা একটা টি গার্ডেনের নাম দিয়েছেন, সেই টি গার্ডেনের নামটা আমি নাই পড়ছি, এবং তিনি বলছেন যে আমি একদিন কার একাই ড্রাইভ করছিলাম শ্রীমঙ্গলে আমার ফ্রেন্ডের বাসা থেকে আমি আসছিলাম। আমি যখন শাহপরান ব্রিজে আসলাম, তখন একজন বেশ বয়স্ক লোক হাত ইশারা করে গাড়ি থামাতে বললেন। আমি গাড়ি স্টপ করলাম এই ভেবে যে হয়তো বিপদে পড়েছেন সেই বৃদ্ধ লোকটি, কারণ বাইপাস রোড দিয়ে কোনো লোকাল গাড়ি চলে না। উনি আমার গাড়িতে উঠলেন। তিনি আমাকে বললেন যে তিনি শাহপরান মাজারে যাবেন। মাজারের গেটে এসে তিনি নামতে চাইলেন, এবং তিনি কার থেকে নেমে গিয়ে আমাকে থ্যাঙ্কস দিলেন এবং আমাকে আমার ভালো কামনা করলেন। তিনি আমাকে যাওয়ার সময় একটি কথা বলে গেলেন, তোমার বাসায় গিয়ে বলবে আমার নাম জুলকারাইন এবং আমার জিনিসটি আমি রিটার্ন চাইছি।
এই বলেই তিনি চলে গেলেন। কোন জিনিসের কথা বলবো ওনাকে জিজ্ঞেস করব, বাট গাড়ি থেকে নেমে ওনাকে আর দেখতে পেলাম না। কোথায় যেন গায়েব হয়ে গেলেন। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমার মা তখন লন্ডনে ছিলেন। আমি ফোনে সব জানালাম। ফার্স্ট টাইম তিনি চিনতেই পারলেন না। আফটার সাম আওয়ার্স মা কল ব্যাক করে বললেন যে তিনি ওই মানুষটিকে চিনতে পেরেছেন। মা আমাকে বললেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসা বানানোর জন্য যখন টি গার্ডেনের পাশে এই প্লেসটা ঠিক করা হলো, তখন সেখানে খনন করে 4টি মানুষের কঙ্কাল পাওয়া যায়। তারপর বাসাটি বিল্ড করা হয়, বাট এরপর থেকে বাসায় অনেক প্রবলেম স্টার্ট হয়। অনেক পীর দরবেশ এই সমস্ত দেখানো হয়। একদিন এক পীর বাবাকে দেখে নিয়ে বলল যে কোনো চিন্তা করেন না, আমি এটা সলভ করে দেব। আব্বা তখন পীরকে বাসায় আসতে বললেন এবং আমার তখন পীর সাহেব যেটা বললেন সেটা, তুমি বাসায় চলে যাও, আর একটা জিনিস তোমার কাছে যাবে, সেটি তুমি বেশ সাবধানে রাখবে, আবার সময় হলে সেটা তোমাকে ফেরত দিতে হবে। পরের দিন বাসায় একজন মানুষ আসলো এবং সে বলল তার নাম জুলকারনাইন, এবং সে তাকে একটা কয়েন দিল আমার বাবাকে, এবং কয়েনটি দিয়েই সে চলে গেল। আব্বা ওইটা সিন্ধুকের ভেতর রাখলেন। আফটার দ্যাট আমাদের বাসায় আর কোনো প্রবলেম হলো না। এবং তারপরে যে ঘটনাটা ঘটলো, আমার মায়ের কাছ থেকে আমি জানতে চাইলাম যে জুলকারনাইন দেখতে কেমন ছিল। তিনি বললেন যে উনি অনেক লম্বা ছিল, আর গাল ভরা দাড়ি ছিল, আর একটি চোখ কানা ছিল। আমি বললাম সেম এই লোকটিকে আমি দেখেছি। আমার আম্মা তখন ওই পীরের অ্যাড্রেস দিয়ে বললেন যে কয়েনটি তাকে রিটার্ন করতে। আমি দেখলাম কয়েনটি একটি নকশা আছে, এবং কয়েনটি পীরের কাছে নিয়ে গেলে আমি কিছু না বলতেই তিনি আমাকে বলে উঠলেন যে কয়েনটি ফেরত দাও। আমি খুব অবাক হলাম, কারণ লোকটি আমাকে চিনতেন না, বাট ও কিভাবে বলে দিল। আমি পীরের কাছে কয়েনটি রিটার্ন করলাম অ্যান্ড জুলকারনাইন লোকটিকে জানতে চাইলাম। পীর আমাকে অবাক করে দিয়ে বলল ও হচ্ছে একজন জিন। আমি বেশ ঘাবড়ে গেলাম। পীর আমাকে বললেন যে ভয় পাওয়ার কিছু নাই, তুমি চলে যাও, তোমাদের আর কিছু হবে না। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি চেয়েছেন রিয়াজ রেডিওতে শোনাতে। আমি মূল ঘটনা যাচ্ছি। এখানে লেখা আছে যে আমি চাই ঘটনাটা পড়ে শোনানো হোক। ঘটনাটা খুবই ছোট, কিন্তু ঘটনার কোনো ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি। ঘটনাটা 2010 সালে। তখন সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। তার আগে বলি, আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ 2010-এ ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি যশোর। আমি ও আমার 4 বন্ধু 2009 সালে একই সাথে শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসি। যেহেতু এটাই আমাদের শেষ পরীক্ষা, তাই আমরা সিলেটে কিছুদিন থাকা এবং কিছু দর্শনীয় জায়গা দেখার সিদ্ধান্ত নিই। প্রথমবার সিলেটে আসার কারণে আমরা কেউই জানতাম না সিলেট শহর খুবই ব্যয়বহুল। সো কিছুদিনের মধ্যে আমাদের টাকা শেষ হয়ে যায়। শুধুমাত্র আমার কাছে টাকা ছিল, তাই বেড়ানোর এবং খাওয়ার সকল টাকা আমি দিই। ফিরে যাওয়ার সময় আমি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিই। আমরা ডিসিশন নিয়েছিলাম যে ফিরে গিয়েই ওই ভাইয়ের টাকা ফেরত পাঠাবো। কিন্তু আমার শুধুমাত্র একটি বন্ধু বাদে সবাই আমার কাছে টাকা দিয়ে দেয়, শুধু সেই দিতে পারলো না। এবং যেহেতু আমার ওই ভাই আমার পরিচিত ছিল, তাই আমি ওই ফ্রেন্ডের টাকা সহ তাকে ফেরত পাঠাই। পরীক্ষায় শুধু আমি চান্স পাই এবং ভর্তি হই। সিলেটে প্রায় 4 মাস থাকার পর ওই ফ্রেন্ড একদিন আমাকে ফোন দিয়ে বলে যে সে এখন সিলেটে এসেছে এবং সে আমার সঙ্গে দেখা করতে চায়। তো আমি ওর সঙ্গে দেখা করি, এবং যেহেতু ওর বাস ছিল রাতে, তাই সারাদিন আমরা একসাথে কাটাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা কারণে ও খুবই ডিপ্রেসড, এবং সারাদিন ও কিছু না খেয়েই কাটিয়ে দিল। রাতে যখন ওকে বিদায় জানাতে বাস স্ট্যান্ডে যাই, তখন বাসে ওঠার কিছুক্ষণ আগে ও সেই টাকাটা যেটা আমি দিয়েছিলাম সেটা ফেরত দিতে চাইল। আমি না নিতে চাওয়া সত্ত্বেও ও আমাকে টাকাটা নিতে বাধ্য করে। মানে সেই ফ্রেন্ডটি টাকাটা দিয়েছিল না। ও বাস ছেড়ে যাবার 30 মিনিট পরেই ওর বাবার কাছ থেকে ফোন পেলাম এবং জানতে পারলাম ও নাকি সেদিন সকালেই মারা গেছে। কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। দ্রুত সেই বাস স্ট্যান্ডে ফিরে গিয়ে ওই বাসের সুপারভাইজার যিনি ছিলেন তার নাম্বারটা নিয়ে ফোন করে জানতে পারলাম যে ওই সিটটা ফাঁকা রয়েছে এবং ওই সিটের যাত্রী আসেনি। কিন্তু বাস কাউন্টার থেকে টিকেটের একটা অংশ স্পষ্টভাবে লেখা ছিল আমার বন্ধুর নাম আর মোবাইল নাম্বার। টিকেটের সেই অংশটা এখনো আছে আমার কাছে, সেটা আমার বন্ধুর স্মৃতি। এইটা হচ্ছে ঘটনাটা পাঠিয়েছেন, এবং প্রথম যে ঘটনাটি আমি সেই ঘটনাটি পড়ছি। লিখেছেন, হাই রাসেল ভাই, আমি সবুজ, আমি খুলনা থাকি। আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। অনেকদিন ধরে ভাবছি যে আমার জানা ঘটনাগুলো ভূত এফএমে সেন্ড করব, কিন্তু করা হয় না। আজ লিখছি। আশা করছি আমার পাঠানো ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে।
আমার দেখা কোনো এক্সপিরিয়েন্স নেই। আসলে আমার জানা কোনো ঘটনা, আমার জানা কোনো আসলে আমার জানা অনেক ঘটনা, অনেক ঘটনা তিনি জানেন, সেটা বোঝাতে চেয়েছেন। লিখছেন, আমার নানা একজন অনেক বড় কবিরাজ। তার মতো কবিরাজ এখন আছে বলে আমার মনে হয় না। তিনি দিন দুপুরে জিন হাজির করতে পারতেন। আসলে নানাকে নিয়ে অনেক ঘটনা আছে। নানা ছাড়াও আমাদের গ্রামে অনেক ঘটনা আছে, যেগুলো আমি পরে আস্তে আস্তে জানাবো। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। আমাদের আগের বাসা নিয়েও ঘটনা আছে। এখন আমি মাঝে মাঝে ভূত এফএম ঘটনাগুলো সেন্ড করব। তো আজকে যে ঘটনাটি বলছি, আশা করছি যে পড়ে শোনাবেন। প্রায় 27-28 বছর আগের কথা। তখন আমার আব্বু বেশ ইয়াং ছিলেন, বিয়ে হয়নি। তা বলে রাখা ভালো যে আমার নানা এবং দাদা তারা ছিলেন আপন ভাই। তারা গ্রামের জমিদার ছিলেন। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের অনেক বড় বংশ, তাদের অনেক জমি জায়গা ছিল। এবং তো এবার ঘটনায় চলে যাচ্ছি। খেতে পানি দেবার জন্য মেশিন রাখা হতো মাঠের এক জায়গায়। একটা ঘর ছিল সেই সময় নানার, এবং সেখানে রাতে পাহারা দেবার জন্য কাউকে না কাউকে থাকতে হতো। নানার সেই মেশিনের ঘরে নানার দূর সম্পর্কের এক চাচাতো ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। অনেক বড় মাঠ ছিল সেটি, এবং মেশিনের ঘরটাও বেশ বড় ছিল। এই সুইসাইড করার পর থেকে ওই মাঠে দিন দুপুরে কেউ গেলেও ভয় পেত এবং কিছু না কিছু দেখত। অনেকের গায়ে ঢিল লাগতো, বাট কোথা থেকে ঢিল আসছে সেটা দেখা যেত না। আর রাতে নাকি সেই লোকটাকে দেখা যেত, অনেকে দেখেছে। তো সুইসাইড করার পর লোকটার লাশ যখন পুলিশ অফিস থেকে আনা হচ্ছিল, তখন ভ্যানওয়ালারা ভ্যানের চাকার তাদের চাকাটা চলছিল না, সবকিছু ঠিক থাকার পরও, এবং ভ্যানওয়ালা সেটা এবং সাথে একটা চৌকিদারও ছিল, তারা দুইজন মিলে ভ্যান থেকে নেমে যখন দেখলো যে সব ঠিক আছে, তখন আবার ভ্যান চালাতে গেলেন ভ্যানওয়ালা। কিন্তু তারপর ভ্যান এক জায়গায় দাঁড়িয়ে আছে। চৌকিদার ভ্যান ঠেলা দিলেন এবং তাতেও হলো না। তারা অনেক ভয় পেল এবং দেখলো যে লাশটা বসে পড়েছে। চৌকিদার লাশটাকে অনেক শোয়ানোর চেষ্টা করলেন, বাট পারলেন না। যতবার শোয়ান ততবার বসে যায়। তারা দুজন যতটুকু পারেন সূরা পড়তে লাগলেন এবং দেখতে লাগলেন যে কি হয়। তারা অনেক ভয় পেতে লাগলেন এবং সূরা পড়ার পর ভ্যান চলল। সূরা পড়া থামলে আবার ভ্যান আটকে যাচ্ছিল। অনেক কষ্টে তারা লাশ নিয়ে পৌঁছান। এরপর ওই মেশিন ঘরটা সেখানে একটার পর একটা ঘটনা হতে থাকে। মেশিনের ওই ঘরটাতে রাতে পাহারা দেওয়া বন্ধ হয়ে যায়। তাই নানা মেশিনের ঘর থেকে অল্প কিছু দূরেই আরেকটা ঘর বানালেন। একদিন রাতে নানা আমার এক চাচাকে এবং ছোট মামাকে বললেন যে রাতে তোরা দুই ভাই ওই ঘরে গিয়ে থাক। তো যেটা হলো সেটা হচ্ছে কারণ হচ্ছে এই কারণটা ছিল এই জন্য যে ডাকাতের ভয় ছিল ওখানে, এবং তখন আবার মাঠের ফসল কেটে নেবার মতো ঘটনা ঘটাতো এই ডাকাতেরা। তো আমার আঙ্কেল এবং আমার ছোট মামা থাকতে গেলেন সেই নতুন ঘরটাতে। যাওয়ার পর তারা ওখানে কিছুক্ষণ গল্প করলেন, তারপর ঘুমিয়ে গেলেন। সেদিন চাঁদের আলো ছিল। অনেক রাত্রে আমার মামা একটা ভয়েস শুনতে পেলেন। আঙ্কেলের ঘুম ভাঙেনি। মামা খেয়াল করতে লাগলেন যে ভয়েসটা আসলে কিসের। তিনি শুনতে পেলেন যে এক অদ্ভুত ভয়েসে নাকে নাকে কে যেন বলছে যে তোরা চলে যা। মামা ভাবলেন যে যিনি নিশ্চয়ই ডাকাত এসেছে। এই ভেবে তিনি আঙ্কেলকে ডাকলেন এবং আস্তে আস্তে ভাই ওঠো, তাড়াতাড়ি ওঠো এই বলে তিনি তাদেরকে ঘুম থেকে জাগালেন এবং চমকে তাকালেন। তারা বললেন যে কি হয়েছে। মামা সব বললেন এবং তারা আবারও সেই ভয়েসটা শুনতে পেলেন, তোরা চলে যা। আঙ্কেল খুব ভয় পেলেন, কারণ তিনি ছিলেন ভীতু। তারা এবার সেই ভয়েসের সাথে ঝড়ের সাউন্ড পেতে লাগলেন। মনে হচ্ছিল যে বাইরে খুব বাতাস উঠেছে। এই অবস্থায় ওনারা দুজনই ভয়ে শেষ। মামা বলল যে ভাই আজকে আর যান নিয়ে বাঁচতে হবে না, যদি যান বাঁচাতে চাও তাহলে পালাতে হবে। তো বাইরে না গেলে আরো বিপদ হতে পারে। এই ভেবে তারা দুইজনের ভালোভাবে হাত ধরে দৌড়িয়ে দরজা খুললেন এবং আস্তে আস্তে দরজা খুলে ফেললেন এবং খুব বাতাস হচ্ছে। তারা দুজন আস্তে আস্তে বাইরে আসলেন এবং যা দেখলেন তা তাদের সারা জীবন ভোলার মতো নয়। তারা দেখলেন যে চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন যে ঘরের এক পাশে মাঠে দাঁড়িয়ে আছে সেই সুইসাইড করা লোকটি। মনে হচ্ছিল যে সে ভাসছে। তার গলায় দড়ি দেখা যাচ্ছিল, কারণ তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন। এ দেখে মামা আঙ্কেলের হাতটা ধরে বলল যে ভাই যান বাঁচাও। এই বলে দৌড় দিলেন তারা, এবং মামা দৌড়াতে পারছিল না। কিছুটা তারা যেতে পেরেছিলেন এবং তারপরে সে আর যেতে পারছিল না। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তার। কিছু দূর যাওয়ার পর আঙ্কেল ক্ষেতের পাশে পড়ে গেলেন এবং মামা আঙ্কেলকে তুলতে না পেরে নিজে দৌড় দিলেন। আঙ্কেল অজ্ঞান হয়ে গেলেন এবং মামাকে অনেক কষ্টে বাড়ি
বাড়ির সীমানায় পা রেখে একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। নানা চলে এলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। মামা কোনো কথা বলতে পারছিল না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। নানা সবাইকে ডাকলেন। সবাই ভাবলো যে মনে হয় যে সামাদ, অর্থাৎ তার আঙ্কেল আর কি, সামাদকে কেউ মেরেছে। মামা শুধু মাঠে যেতে বলছিল হাত দিয়ে, মানে ইশারায় মাঠটা দেখাচ্ছিল। তো নানা এক ডাকে তাদের বাড়ির সবাইকে ডেকে তুললেন এবং বললেন যে চলো। সবাই মিলে বাইরে চলে গেল এবং মাঠে গিয়ে তারা নিয়ে এলো আঙ্কেলকে। সেই রাতে তারা দুজন আর কোনো কথা বলেনি। নানা তাদের সুস্থ করলেন। সকালে তারা সব বলল। এই ছিল ঘটনা। আমরা অনেকেই বলি যে প্যারানর্মাল ব্যাপার স্যাপার কি আসলেই ঘটে, আসলে কি এগুলোর কোনো অস্তিত্ব আছে নাকি নেই। আজকে আমি পত্রিকা পড়ছিলাম এবং সেই পত্রিকায় কতগুলো ঘটনা পেয়েছি, যে ঘটনাগুলো পত্রিকায় উঠে এসেছে, যেগুলো সত্যি ঘটনা। সেই ঘটনাগুলো আপনাদের জন্য আমি একটু পড়ে শোনাচ্ছি। ফ্লোরিডার ইস্ট মার্টিলো জাদুঘরে ঘুরতে গেলে যা সবাইকে আকৃষ্ট করবে তা হলো একটি পুতুল। পুতুলের বয়স হবে প্রায় 1 যুগ। এটি একটি বিখ্যাত পুতুল, কারণ এর পেছনে রয়েছে রহস্যজনক ইতিহাস। 1896 সালের শুরুর দিকে জনপ্রিয় অটো পরিবার তাদের আদরের ছেলে রবার্ট ইজিনি অটো পুতুল উপহার পায়। পুতুলটি পাওয়ার পর রবার্ট তাকে তার নাম অনুসারে নাম রাখে রবার্ট। তারপর থেকে পুতুলটিকে ঘিরে ঘটতে থাকে রহস্যজনক সব ঘটনা। যখন পুতুলটি নষ্ট বা ভেঙে যায়, তখন পুতুলের কাছ থেকে রহস্যজনক হাসি শোনা যায়, বা যা রবার্ট সাধারণভাবে নেয়, এবং পুতুলটি জিন কৃতদাস রূপে সামনে আসে এবং তখন রবার্ট আশ্চর্য হয়। যখন পুতুলটি জিন প্রাপ্তবয়স্ক হয়, তখন রবার্ট আবার তার পুতুলটি ফিরে পায় এবং পুতুলটি তার ওপর দিয়ে চলে যায় যখন সে কিছুটা অন্যমনস্ক হয়। পুতুল রবার্টটি শহরের লোকদের ভয় দেখাতো জানালা দিয়ে। তখন থেকে লোকজন পুতুলটির নাম দিয়েছিল ভীতিকর পুতুল রবার্ট। এবং এটা আপনি যদি ফ্লোরিডার ইস্ট মার্টিলো জাদুঘরে ঘুরতে যান, তাহলে এই পুতুলটিকে আপনিও দেখতে পারবেন আর কি। আরো একটা ঘটনা রয়েছে, সেটি হচ্ছে ইন্দোনেশিয়ায় কেরিস নামে কিছু বস্তু পাওয়া গেছে যা আসলে ঐতিহ্যবাহী অস্ত্রের মতো, কিন্তু এর পেছনে রয়েছে রহস্যজনক গল্প। অস্ত্রগুলো এদের জাদুকরী আকর্ষণের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করে, কারণ অস্ত্রগুলো এদের মতো করে নাড়াচাড়া করে, দাঁড়ায় এবং উড়ে বেড়ায়। ম্যাপো গ্র্যান্ড রিং নামে একজন বৃদ্ধ লোকের নামে এই অস্ত্র নিয়ে লৌকিক কাহিনী আছে। ম্যাপো গ্র্যান্ড রিং অনেক লোক হত্যা করেন এই অস্ত্রের কারণে। লোক কাহিনী থেকে জানা যায় এই অস্ত্রগুলো সাগর থেকে আনা হয়েছে, কিন্তু এগুলো ড্রাগন হয়ে গিয়েছিল। অনেক সংরক্ষণকারী পুরনো কেস গুলো নিতে চেয়েছিলেন সংরক্ষণের জন্য, কিন্তু পুরনো অস্ত্রগুলোর দাম ছিল ধরা ছোঁয়ার বাইরে। এছাড়াও কার্নারভন নামে বৌদ্ধ মূর্তির পাশে লেখা আছে তাকে বিরক্ত না করার জন্য। কার্নারভন মারা গিয়েছিল তুটানখামু কবরস্থান সমাধিস্থল বানানোর পরে। সেখানে ছিল 1923 শতকের, তিনি ছিলেন একজন ধর্মযাজক। আশ্চর্যজনক অনেক ঘটনা ঘটেছিল যেদিন কার্নারভন মারা গিয়েছিলেন। কারিও শহরে প্রথম বিদ্যুৎ দেয়া হয়েছিল। মিশর নিজে অবরুদ্ধে পরিণত হয়েছিল। এটা ছিল বৌদ্ধ মূর্তির অভিশাপ। এই অভিশাপ তার উপর পড়ত যে রাজার ঘুমে বিরক্ত করত। তারা কঠোর আইনের মধ্যে পড়ে গিয়েছিল। আমেরিকান একজন ব্যক্তি যে তুটানখামুর মুখোশ কিনেছিল, তৎক্ষণাৎ সে স্ট্রোক করে এবং অনেক রহস্যজনক ঘটনা খুঁজে পাওয়া গিয়েছে বিভিন্ন গবেষণায়। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে এরকম ঘটনা মানে হরদম আছে। এছাড়াও আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে 1985 সালে ইংল্যান্ডে রহস্যজনকভাবে একটি বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়িটির অধিকাংশই পুড়ে যায়। একজন চিত্রশিল্পী তার চিত্রশিল্পের মাধ্যমে একজন কান্নারত বালককে তুলে ধরেছিলেন, যেখানে অনেক অপ্রাসঙ্গিক ঘটনা ঘটেছিল। ছবিটি আঁকার পেছনের গল্প হলো, ছবিতে বালক তার মা বাবার জন্য কান্না করছিল যারা আগুনে পুড়ে মারা গেছেন। এর কিছুদিন পর এই ঘটনাটি বাস্তবে ঘটে। বাড়ির পাশে যে স্টুডিওতে বসে চিত্রশিল্পী আঁকছিলেন, তিনিও সে আগুনে পুড়ে মারা যান। বালকটিও একই আগুনে পুড়ে মারা যায়। মজার ব্যাপার হলো, ছবিটি আঁকার পর আগুন লাগে। এখন পুড়ে যাওয়া জায়গাটিতে ছবিটি টাঙিয়ে রাখা হয়েছে। অনেক দর্শনার্থী প্রথমে বুঝতে পারেন না যে আসলে এটি একটি চিত্রকর্ম। ছবিটি দেখলে বোঝার কোনো উপায় নেই যে চিত্রশিল্পটি ঘটনা আগে আঁকা হয়েছিল। এই হচ্ছে ঘটনা। অনেকে হয়তো এই ঘটনাটা জানেনও। আমি দেখলাম যে মাসুমই জানেন, সুতরাং আপনারা অনেকে জানতে পারেন এরকম। আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। তিনি ইমেইলের মাধ্যমে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন, যেহেতু তিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন না। তো তিনি লিখেছেন যে, রাসেল ভাইয়া কেমন আছেন? আমি নিয়মিত ভূত এফএম শুনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনতে হয়, কারণ আম্মু শুনতে দেয় না, ভয় পাবো বলে। আমি প্রতি স্যাটারডে সকালে আম্মুকে রাতের ঘটনাগুলি বলি। একদিন আমি আম্মুকে বললাম যে, আম্মু সবারই তো এই বিষয়ে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই? আম্মু বলল আছে। তাই আজকে আমি আপনাদের সাথে আম্মুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব।
সালটা ছিল 1984। আম্মু তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করত। একদিন অনেক রাতে আম্মু শুতে গেল। ঘটনার শুরুর আগে বলে নেই, আম্মু আর আমার খালামণি একসাথে ঘুমাতো, আর আমার ছোট মামা আম্মুদের পাশে আর একটা বিছানায় ঘুমাতো। আম্মুদের বাসা অনেকটা আগের দিনের পোড়া বাড়িগুলোর মতন ছিল, আর একটা ঘর থেকে আরেকটা ঘরের ডিস্টেন্স অনেক বেশি ছিল। বিরাট বিরাট দরজা জানালা ছিল। তো সেই রাতে আম্মু পড়া শেষ করে মাত্র শুয়েছে, হঠাৎ জানালা দিয়ে টাইপের একটা শব্দ হলো। আম্মু চমকে উঠল। মনে হলো যেন কিছু একটা জানালা দিয়ে ঢুকলো, কিন্তু আম্মু কোনো কথা বলল না। হঠাৎ ঘরে ফুটস্টেপের শব্দ হলো। আম্মু ভাবলো মনে হয় বাসায় চোর ঢুকেছে। আশ্চর্য রকম ভাবে রুমের ভেতরটা কেমন জানি থমথমে হয়ে গেল। আজব একটা স্মেল আসছিল। আস্তে আস্তে মনে হলো স্টেপটা আম্মুর দিকে আসছে। আম্মু চিত হয়ে শুয়েছিল। হঠাৎ আম্মু বুঝলো অনেক বড় কিছু একটা আম্মুর খাটের পাশে মশারির বাইরে দাঁড়িয়ে আছে, এবং মশারি ফাঁকা না করে মশারির মধ্য দিয়ে বাড়ালো মশারির মধ্যে দিয়ে হাত বাড়ানো, এবং সে হাতটি ধীরে ধীরে তার আম্মুর গলার দিকে আসছে। আম্মু এমন একটা মুহূর্ত আসলো যখন আম্মু বুঝলো যে হাতটা আম্মুর গলা প্রায় স্পর্শ করে ফেলছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে গলার কাছে হাত কেউ যদি নিয়ে আসে তাহলে যে অনুভূতি হয়, সেই একই অনুভূতি হচ্ছিল। আম্মু জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, পাশে ফিরে যায় আর আমার মামাকে লাইটটা চালাতে বলে। তখন আম্মুর মনে হয় কি যেন প্রায় উড়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, কিন্তু জানালা ও দরজা দুটাই তখন বন্ধ ছিল। আমার মামা আর খালামণি অনেক ছোট থেকে আম্মু তাদের সেই রাতে কিছু বলেনি, যাতে ছোট থাকায় মামা এবং খালা ছোট থাকায় সেই রাতে তাদের কিছু বলা হয়নি, যাতে তারা ভয় না পায়। আম্মুর আরো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সেগুলো আমি একে একে পাঠাবো, এটাই বলেছেন তিনি। আমাদের এটা SMS করেছে। একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা মা, আমার খালা এবং আমার নানি এক্সপিরিয়েন্স করেছিলেন 1965 এর দিকে। তখন এলাকায় অনেক বন জঙ্গল ছিল। সেই সময় আমার নানার একটা বড় আয়তনের আম এবং লিচুর বাগান ছিল। বাগানটার ভেতর দিয়ে পাশের এলাকায় যাওয়ার একটা শর্টকাট পথ হিসেবে শর্টকাট একটা রাস্তা ছিল, যেটা ইউজ করা হতো। এবং তিনি বলছেন বাগানটা নাকি ভীষণ ভয়ঙ্কর টাইপের ছিল। দিনের বেলাতেই সেখানে অনেক জিন চলাফেরা করতো এই বাগানের ভেতর দিয়ে, এরকম শোনা যায়। সাডেনলি একদিন বাগানের ভেতর একটা বয়স্ক ভদ্রলোকের লাশ পাওয়া যায়। ধারণা করা হয় যে ওনাকে মার্ডার করা হয়েছে। সো পুলিশ আসে এবং তদন্তের জন্য লাশ হসপিটালে নিয়ে যেতে হয়, আর নানার কাছে হেল্প চাওয়া হয়। সো নানা তার বাসার রাখালকে গরু গাড়ি করে লাশটা নিয়ে যেতে বলেন। দেন লাশটা নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টম করার জন্য সেটা নিয়ে যাওয়া হয় বেসিক্যালি। এবং লাশটার কোনো ওয়ারিশ পাওয়া যায় না, এবং সেই জন্য আবার যেটা করা হয় সেটা হচ্ছে তাই নানা নিজে লাশটা দাফনের ব্যবস্থা করেন। সো লাশটা এগেইন সেম গরুর গাড়িতে করে বাসায় নিয়ে আসা হয় এবং নানা বাড়ির সামনের খোলা প্লেসটায় একটা জোড়া বড়ই গাছের নিচে লাশটা রাখা হয়। দেন এক টাইমে দাফন করা শেষ হয় এবং পরের দিন আমার মা এবং খালা নানিকে নিয়ে রাত্রিবেলায় যেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে গেল, এবং পরের দিন রাতের বেলা তারা বাথরুমে যাচ্ছিলেন, এবং সেটা ছিল একটু বাসা থেকে দূরেই। জ্যোৎস্না রাত্রি, মোটামুটি আলো বাইরে। সেই টাইমে বাথরুম বাড়ির বাইরে হতো এবং সে কারণে সেই বাথরুমটি তার ব্যতিক্রম নয়। দেন বাড়িতে আসার কিছুক্ষণ পর হঠাৎ করে মা কিছু দূর থেকে ভেসে আসা আর্তনাদ এবং কান্নার শব্দ শুনতে পান এবং নানিকে বলেন। নানি খালা একইভাবে তারাও সেই শব্দটা শুনতে পান এবং কান্নার শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভয়ঙ্কর ও তীব্র হতে থাকে। হঠাৎ করে মা, খালা এবং নানি খেয়াল করেন যে বেশ কিছু দূরে একটা মানুষের মতো কিছু একটা রাস্তা দিয়ে এগিয়ে আসছে। পরনে সাদা কাপড় আরেকটু কাছে আসার পর সবাই চিনতে পারে যে হ্যাঁ, এই ভদ্রলোকটি সেই ভদ্রলোক, সেই বৃদ্ধ ভদ্রলোক যাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল বাগানটির মধ্যে, যার লাশ বাগানের ভেতর পাওয়া গিয়েছিল এবং যার পরনে সাদা কাপড়টা আসলে কাপড় ছিল না, ওটা একটা কাফন ছিল, এবং কাফন জড়িয়ে সেই ভদ্রলোকটি হেঁটে আসছেন। দেন নানি, মা এবং খালাকে নিয়ে দৌড় দেন ঘরের ভেতরে, এবং এর পরপরই কান্নার শব্দটা একদম সেই বড়ই গাছের তলা থেকে আসতে শুরু করে যেখানে লাশটাকে পাওয়া গিয়েছিল, এবং ধীরে ধীরে সেটা ভয়ঙ্কর আর্তনাদের রূপ নেয়। মনে হচ্ছিল কেউ তাকে অনবরত আঘাত করছে
সেই দিন নানার বাসায় ভয়ানক মানে একটা ব্যাপার ঘটে গিয়েছিল, এবং সেই দিন নানার বাসায় একজন বৈঠকখানা অর্থাৎ যেটাকে ড্রয়িং রুম বলি আমরা, সেই বৈঠকখানায় এক মেহমান ছিলেন এবং ওনার একটা অপারেশন হয়েছিল। তবুও তিনি ভয়ে বেড থেকে নেমে দরজাটা ঠেলে দরজায় জাস্ট পিঠ ঠেকিয়ে রাখেন আর কি, যদিও দরজাটা আটকানোই ছিল। দেন একটু পরে কান্নার শব্দটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। সবাই বুঝতে পারলো কান্নার শব্দটা সেই বাগানের দিকে চলে যাচ্ছিল যেখানে লাশটা পড়েছিল। মা আরো বলল, সেই মৃত ব্যক্তিটাকে দেখে মনে হলো তার খুব কষ্ট হচ্ছে, তার হাঁটার শক্তি নাই, বাট সে দৌড়ানোর ট্রাই করছে, পারছে না। মনে হচ্ছিল তার কাছে সময় খুবই কম। তারপরও কারো ওপর ভর করা বা ভয় দেখানো এমন কিছু ঘটে নাই, বাট যেই পথটা ধরে তাকে নিয়ে যাতায়াত করা হয়েছিল সেই পথ, এবং যেই পথ ধরে তাকে কবরে নিয়ে যাওয়া হয়েছিল সেই পথে তাকে দেখতে পাওয়া গেছিল সেই মৃত ব্যক্তিটাকে। এই ঘটনার পর সেই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য নানা দোয়া মাহফিলের একটা আয়োজন করেন, এবং আমার নানা একজন হাজি মানুষ, তিনি কবর জিয়ারত করেন এবং কোরআন তেলাওয়াত করেন। তারপর থেকে আর কিছু দেখা যায়নি। নানা মাকে বলেছিলেন মৃত্যুর পর ফার্স্ট 40 দিন আত্মা এরকম ছাড়া থাকে এবং এই সময় সে দোয়া চাওয়ার জন্য ছুটে বেড়ায়। হয়তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই কিছু একটা ঘটেছিল, তাই তারা আইডিয়া করেছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই জিনিসটা একসাথে অনেকগুলো মানুষ দেখেছিলেন, এবং অনেকগুলো মানুষ বলতে তার নানি, তার খালা এবং তার মা, এবং যে ভদ্রলোকী তাদের বাসায় সেদিন মেহমান হিসেবে ছিলেন তিনিও এই ঘটনাটা দেখেছিলেন। সুতরাং এতগুলো মানুষ একসঙ্গে এই ঘটনাটা দেখেছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে সেইখানে। এনিওয়েজ, আমার মনে হয় যে আপনাদের কাছে এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছেও খুঁজলে পাওয়া যাবে। একটা ঘটনায় চলে যাব, এবং সেই ঘটনাটা আমার কাছে রয়েছে, আমি একটু পড়ি সেই ঘটনাটা। সেটা আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন যে ভূত এফএম এর সেকেন্ড এপিসোড থেকে আমি নিয়মিত শ্রোতা। আমি চিটাগং এর শিপিং লাইনের ম্যানেজার হিসেবে কাজ করছি, এবং আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামে, এবং আমি যে ঘটনাটা বলছি সেটা আমার গ্রামের এক ট্রাক ড্রাইভারের মুখ থেকে শোনা। তার নাম বাবুল, এবং তিনি এখন জীবিত আছেন। এই ঘটনাটা তার বাস্তব এক্সপেরিয়েন্স। সো আমি সেই বাবুল ভাইয়ের ঘটনাটা আমি বলছি। আমি জানি না যে আপনাদের কতটুকু বিশ্বাস হবে, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এই ঘটনাটা। শুনে দেখুন। ঘটনাটা 1986 কি 87 সালের। আমি বাবুল ভাইয়ের যেভাবে আমাকে বলেছিলেন সেইভাবেই বলছি। আমি তখন ট্রাকের হেল্পার। একদিন আমি ও আমার ট্রাকের ড্রাইভার কালু ট্রাক নিয়ে চিটাগং থেকে কক্সবাজার ভাড়া নিয়ে গেলাম। কক্সবাজার শহরে মাল আনলোড করে খালি ট্রাক নিয়ে আমরা চিটাগং এ ফিরছিলাম। পথে আমিরাবাদ নামের একটা জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। আমরা গাড়ি থামালাম এবং তারা বলল, ভাই, আমরা একটা দাওয়াতে আসছিলাম, আমাদের সাথে একজন লোক মারা গেছে, আমাদের বাড়ি কক্সবাজারের রামুর 2 কিলোমিটার আগে, ওখানে নিয়ে চলেন, আমরা ভাড়া দিয়ে দেব ঠিক মতন। তারা 3000 টাকা ভাড়া দিতে চাইলো। এখানে বলে রাখা দরকার যে 2 রকমের ভাড়া নেওয়া নিষেধ ছিল মালিকের, 1 মাদক, 2 লাশ। আমার ড্রাইভার কালু মালিকের নিষেধের কথা স্মরণ করিয়ে দিলাম আমি, এবং লাশের ভাড়া নিতে নিষেধ করলাম। বললাম যে মালিক জানলে চাকরি যাবে। কিন্তু কালু ড্রাইভার বলল যে 3000 টাকা ভাড়া, 2 জন 50-50 নেব, মালিক জানবে না। কিছু জিজ্ঞেস করলেও বলবো যে পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি শেষ পর্যন্ত কালু ড্রাইভারের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লাশের সাথে 4 জন লোক উঠল ট্রাকের পেছনের বডিতে। রামুর 2 কিলোমিটার আগে, জায়গাটার নাম আমার মনে নাই, যেখানে লোকগুলোর বাড়ি, এবং তার 1 কিলোমিটার আগে একটা ছোট বাজারে পৌঁছানোর পর লাশের সাথে থাকা লোকগুলো গাড়ি থামাতে বলল। তখন এশার নামাজের আজান হচ্ছিল। লাশের জন্য কাফনের কাপড় এবং আনুষঙ্গিক জিনিস কিনবে বলে তারা 4 জন নেমে বাজারের ভেতর ঢুকলো। ড্রাইভার কালু এই ফাঁকে 1 কাপ চা খাবে বলে নেমে রাস্তার ওপারে গেল। গাড়িতে আমি একা বসে রইলাম। পেছনে লাশ রেখে আমার সামনে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। হঠাৎ গাড়িটা প্রচন্ড জোরে কেঁপে উঠল। গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা বিড়ালও ওঠে, ড্রাইভার বা হেল্পার সেটা বুঝতে পারে। আমি খুব ভয় পেলাম, কিন্তু পেছনে ফিরলাম না। ড্রাইভার কালুকে দেখতে পাচ্ছিলাম রাস্তার অপর পারে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে সে চা খাচ্ছিল। কিন্তু আমার নড়ার শক্তি রইল না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে লাশের সাথে থাকা 4 জন লোক কাফনের কাপড় ও অন্যান্য জিনিস নিয়ে এসে পেছনে উঠল এবং দেখল গাড়িতে লাশ নেই।
তাদের চিৎকারে চেঁচামেচিতে বাজারের লোকজন এসে জড়ো হলো। সবাই লাশ খুঁজতে লাগলো, কিন্তু লাশ তো আর পাওয়া যায় না। একটু কেউ একজন একটা 2 ব্যাটারির লাইট এনে কৌতূহল বসে আশেপাশের বড় গাছগুলোর দিকে লাইট মেরে দেখতে লাগলো। হঠাৎ একটা বিশাল গাছের একদম মানে ভি শেপ টাইপের একটা গাছ, সেই গাছের ডালের মাঝখানে লাশটা দেখা গেল। মনে হলো কেউ খুব সযত্নে ব্যালেন্স করে সেই লাশটাকে ওখানে রেখে দিয়েছে। গাছের মধ্যে লাশটা লম্বালম্বি ভাবে শোয়ানো ছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে বাজারের অধিকাংশ লোক বাজার ছেড়ে ভয়ে চলে গেল। অল্প কিছু সাহসী লোক রয়ে গেল। বাজারের মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়ে আনা হলো। ড্রাইভার কালু খুব সাহসী লোক ছিল। সে নিজেই গাছে উঠে লাশ নামানোর কথা বলল, কিন্তু ইমাম সাহেব নিষেধ করলেন। ইমাম সাহেব আরো 2-3 জন হুজুরকে খবর দিয়ে আনলেন। যে গাছে লাশটা ছিল সেই গাছের নিচে ইমাম সাহেব ও বাকি হুজুররা দোয়া দুরুদ পড়তে লাগলেন। অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ার পর হঠাৎ গাছে প্রচন্ড ঝড় শুরু হলো। এক সময় ঝড় থেমে গেল এবং আস্তে আস্তে লাশটা মনে হলো যে শূন্যে ভাসতে ভাসতে নিচে নেমে আসলো। ইমাম সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে লাশের ওপর পানি ছিটিয়ে দিলেন। তারপর লাশটাকে ট্রাকে উঠানো হলো এবং ইমাম সাহেব লাশের চারদিকে 4টা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন, আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে যেতে হবে, এক মুহূর্তের জন্য জিকির বন্ধ করা যাবে না। এরপর আমরা উজু করে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ঘটনাস্থলে পৌঁছালাম। পথে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা। আমি আরেকটা ঘটনা পড়ে নিচ্ছি। আচ্ছা, তিনি আমাদের কাছে বেশ কিছু জিনিস পাঠিয়েছেন। অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা এত কিছু বলি, আসলে ভূত জিনিসটা কি, পেতনির কথা বলে আবার অনেকে, পেতনি জিনিসটা কি। তো তিনি সবকিছু ডেফিনেশন পাঠিয়েছেন আর কি। তো আমি সেটা আপনাদের জানার জন্য বলছি। এটা ভয়ের কিছু না, বাট আপনাদের শুনলে হয়তো মানে জানা হয়ে থাকলো আর কি, যেভাবে লোকমুখে এই কথাগুলো প্রচলিত আছে। যাই হোক, শুরুতেই আমি বলি যে অনেকেই বলেন ভূত বা পেতনির কথা। তো ভূত বা পেতনিকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেটি হচ্ছে, ভূত হলো অশরীরী পুরুষ আত্মা আর পেতনি হলো অশরীরী মেয়ে আত্মা। অপঘাত, আত্মহত্যা প্রভৃতি কারণে মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভূত পেতনি হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে। এটি আচ্ছা, তারপরে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শাকচুন্নি। শাকচুন্নি হচ্ছে এটি একটি পেতনি। অল্প বয়সী বিবাহিত মেয়ে অপঘাতে মারা গেলে শাকচুন্নিতে পরিণত হয়। শুভ্র কাপড় পরিহিত শাকচুন্নি মূলত জলাভূমির ধারে গাছে বাস করে এবং সুন্দর তরুণ দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে। কখনো কখনো সে তরুণকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে, কিন্তু সাবধান, শাকচুন্নিকে মাছ দেয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা। ওই যে বলে না যে অনেক সময় এরকম থাকে যে ডেভিলের কাছে আপনি আপনার আত্মা বিক্রি করতে পারেন। অ্যান্ড চোরা চুন্নি নামে আরো একটা কথা প্রচলিত আছে, কিন্তু সবই কিন্তু প্রচলিত মতবাদ। আমি বলছি না, সত্য মিথ্যের ব্যাপারটা একেবারে এখানে থাকছে না। দুষ্টু ভূত, এদেরকে বলা হয় চোরাচুন্নি, এবং বলা হয়ে থাকে যে কোনো চোর মারা গেলে চোরাচুন্নি হতে পারে। পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে, অনিষ্ট করে। বাড়িতে এদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য গঙ্গা জলের ব্যবস্থা আছে। মেছো ভূত, মাছ লোভী ভূত। বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশ ঝাড়ে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়। এরপরে আছে পেঁচা পেঁচি। দেখতে পেঁচার মতো এবং জোড়া ভূত, একটি ছেলে একটি অন্যটি মেয়ে। গভীর জঙ্গলে মানুষ প্রবেশ করলে এরা পিছু নেয় এবং সুযোগ বুঝে তাকে মেরে ফেলে। এছাড়াও হিন্দু বিশ্বাস মতে মামদভূত বলে আরেকটা শব্দ আছে, তারা মনে করেন যেটি মুসলমান আত্মা। এরপরে ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণের আত্মা। সাদা ধুতি পরিহিত অবস্থায় দেখা যায় এদের। এরা সাধারণত পবিত্র ভূত হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে যে কোনো ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে সে ব্রহ্মদৈত্য হয়। এছাড়াও মানে পৈতাবিহীন অবস্থায় কোনো ব্রাহ্মণ মারা গেলেও ব্রহ্মদৈত্য হতে পারে। এছাড়া কারো প্রতি খুশি হয়ে এরা যদি আশীর্বাদ করে তার অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়, কিন্তু কারো প্রতি নাখোশ হলে তার সমূহ বিপদ। দেবদারু গাছ কিংবা বাড়ির খোলা চত্বরে এদের বাস। স্কন্ধ কাটা বা গন্ধ কাটা বা গলা কাটা যেটা আমরা বলি আর কি, মাথাবিহীন ভূত অত্যন্ত ভয়ঙ্কর। এই ভূত মানুষের উপস্থিতি টের পেলে তাকে মেরে ফেলে। কোনো দুর্ঘটনায়, যেমন রেলে কারো মাথা কাটা গেলে সে স্কন্ধ কাটা হতে পারে। ভয়ঙ্কর হলেও মাথা না থাকার কারণে স্কন্ধ কাটাকে সহজে বিভ্রান্ত করা যায়। আরেকটা কথা প্রচলিত আছে, আলেয়া।
আমরা কিন্তু এগুলো ঘটনা বলার সময় অনেকে এই ব্যাপারগুলো উল্লেখ করেন, কিন্তু আমরা বুঝি না। আলেয়া হচ্ছে জলাভূমির গ্যাসীয় ভূত। এরা জেলেদেরকে বিভ্রান্ত করে, জাল চুরি করে তাদের ডুবিয়ে মারে। কখনো কখনো অবশ্য এরা জেলেদেরকে সমূহ বিপদের ব্যাপারে সতর্ক করে থাকে। এছাড়া আছে নিশি, খুব ভয়ঙ্কর ভূত। অন্যান্য ভূত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে মানুষের নাম ধরে ডাকে। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, আর কখনো ফিরে না। কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য নিশি পুষে থাকে। কানা খোলা, গভীর নির্জন চলাচলে মানুষকে পেলে তার গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এই ভূত। মানুষটি তখন পথ হারিয়ে বারবার একই জায়গায় ফিরে আসে এবং একসময় ক্লান্ত হয়ে মারা যেতে পারে। এছাড়াও কাদরামা, অনেকটা নিশির মতোই এই ভূত গ্রামের পাশে জঙ্গলে বসে করুণ সুরে বিলাপ করে থাকে। কান্নার সুর কেউ শুনে সাহায্য করতে এগিয়ে গেলে তাকে ইনিয়ে বিনিয়ে গল্প বানিয়ে জঙ্গলের আরো গভীরে নিয়ে গিয়ে তারপরে মেরে ফেলে। ছোট বাচ্চারা এর কান্নায় বেশি আকৃষ্ট হয়। এরপরে তিনি লিখেছেন যে ভূত কোথায় থাকে, এগুলো এই সমস্ত ব্যাপারে কি কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে শেওড়া, তাল, দেবদারু, বেল, অশ্বত্থ প্রভৃতি গাছে একটি দুটি ভূতের দেখা পেতে পারেন, কিন্তু বেশি সংখ্যায় ভূত দর্শনের অভিলাষ থাকলে আপনাকে যেতে হবে বিজন বনে, তেপান্তরে কিংবা ভূষণ্ডির মাঠে। এই ছিল ঘটনা। মানে এরপরে ঘটনা আছে, ঘটনাগুলো আমি আরেকটা এরপরে খুব চমৎকার একটা ঘটনা বলবো। এই মুহূর্তে আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছেন ফারদিন আলম অপূর্ব। আমি চলে যাচ্ছি ঘটনায়। ফারদিন আলম অপূর্ব তিনি লিখছেন যে আমি যে স্টোরিটি বলছি সেটা আমার সাথে ঘটেছিল কয়েক বছর আগে। আমি তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমরা এক সপ্তাহের মতো ছিলাম একটা বাংলোতে। বাংলোটার নাম আর লিখলাম না। তো একদিন প্রায় রাতে 2টার দিকে 2টা থেকে 2:30টার মাঝে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। তখন আমি রাতে উঠে আমি গ্লাসে পানি ঢালতে লাগলাম। বাহিরের থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি এতটা কেয়ার করলাম না। আমি আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু কেন যেন আমার ঘুম আসছিল না। আমার ভীষণ গরম লাগছিল, ও তাই আমি জানালাটা খোলার জন্য উঠলাম এবং আগেই বলে নিলাম যে জানালাটার পাশে ঘন জঙ্গল ছিল। তো আমি যখন জানালাটা খুললাম তখন আমি একটা আর্তনাদের শব্দ পেলাম। আমার রুমটার মধ্যে একটা বাহিরে যাওয়ার দরজা ছিল। তো আমি ব্যাপারটা দেখার জন্য বাহিরে গেলাম। আমি দেখলাম আমার জানালাটার পাশে একটা বয়স্ক লোক বসে আর্তনাদ করছে। তো তাকে সাহায্য করার জন্য আমি তার সামনে গেলাম এবং তাকে আওয়াজ দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না। আমি তার সামনে এগিয়ে গেলাম ও তাকে স্পর্শ করলাম। তখন সে উঠে ঘন জঙ্গলের দিকে খোঁড়াতে খোঁড়াতে এগোতে লাগলো এবং আমি তাকে পেছন থেকে দেখলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না, বরং আরো গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলো। সে কিছু গভীরে যাওয়ার পর আমাকে ইশারা করলো সেখানে আসার জন্য। তখন আমি সেখানে এগোলাম এবং সে আমাকে আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখালো। আমি সেখানে তাকালাম এবং আমি দেখলাম যে একটি বৃদ্ধ লোকের লাশ সেখানে পড়ে আছে। অবাক কাণ্ড এই যে লোকটা, এটা যে খুবই অবাক একটা ব্যাপার যে আমি এতক্ষণ সাহায্য করার চেষ্টা করছিলাম যে লোকটাকে, তার চেহারা ও লাশটির চেহারা একদম হুবহু একই রকম। আমি তার দিকে আবার ফিরে তাকালাম এবং দেখলাম যে সে নেই এবং সেখানটাতে আমি তারপর ভয়ে চিৎকার দিয়ে আমাদের বাংলোর কাছে দৌড়ে গেলাম এবং রুমে ঢুকে আমার জ্ঞান হারালাম। আচ্ছা, লিখেছেন আপনি যে অনেক যেভাবে লিখেছেন সেটা পড়া খুবই ডিফিকাল্ট। আমি ঘটনাটা বলি বরং, যে উনি বলছেন যে উনি ওনার বাংলোতে ছিলেন এবং জানালা খুলে দেখলেন যে একজন বয়স্ক লোক, সেই বয়স্ক লোকটাকে দেখে তিনি প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং বয়স্ক লোকটা তাকে যেটা বললেন সেটা হচ্ছে যে ইশারা জঙ্গলের দিকে চলে গেলেন এবং গভীর জঙ্গলে গিয়ে তাকে ইশারায় কাছে ডাকলেন। এবং কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি ইশারা করে একটা ডেড বডি দেখালেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে এই ভদ্রলোক, তার চেহারা যেমন ডেড বডির চেহারা ছিল অবিকল সেই রকম। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে সেখানে তার থাকার কথাও না, ভয়ে তিনি দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং পরের দিন সকালবেলায় তিনি তার যে সমস্ত চারপাশের লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলেন যে এরকম ঘটনা, এবং তারা সেখানে গিয়েছিলেন যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মিলে লোকজন সাথে নিয়ে তারা দেখেছিলেন এবং গিয়ে দেখলেন যে হ্যাঁ, পরের দিন সকালবেলায় সেখানে যাওয়ার পরেও দেখা গেল যে সেই বৃদ্ধ লোকটি সেখানে পড়ে আছে এবং পুলিশকে তারপর ইনফর্ম করা হয়েছিল এবং পুলিশ কিছু ইনভেস্টিগেশনের পর লাশটি নিয়ে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। তো এখন আমার যেটা মনে হয়েছে যে এই বৃদ্ধ ভদ্রলোকটি হয়তো সাহায্য চাইতে এসেছিলেন এবং এই ভদ্রলোকটি হয়তো তার লাশটি দেখিয়ে তাকে বলতে চাইছিলেন এরকম কিছু একটা, যেটাকে সৎকারের ব্যবস্থা করা হোক।
আমি এখন সরাসরি ঘটনায় চলে যাই। আপনাদের পাঠানো ঘটনা দিয়েই শুরু করছি। আমাকে এসএমএসটি পাঠিয়েছেন আবু তোহা মোহাম্মদ তামাম। এটা কি তামিম হবে কিনা আমি ঠিক জানি না। তিনি একজন পেশায় একজন ছাত্র, মিরপুর 1-এ তিনি থাকেন এবং তিনি বলছেন যে আমার এই ঘটনাটি 2004 সালের, তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ। ঘটনাটি আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাকে কেন্দ্র করে। বাসাটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3তলা বাসাটি, 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচতলায় ভাড়াটিয়া থাকত। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেইনি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যায় খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ি এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল, সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো, টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো অনুভূতি হতে লাগলো, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে, আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যা, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময় আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে, ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা
নতুন বাসায় চলে আসি এবং বাসাতে ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন, এই বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কার সাথে কোনো ব্যাপারে এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনা। ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দা। আচ্ছা, আরেকটা ঘটনা চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আরো একবার বলি, পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন।